হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিউজ পেপার রিপোর্ট এবং নিউজ পেপার এডিটোরিয়াল ধারাবাহিকভাবে যে আলোচনার ক্লাস, আজকে তার 4 নম্বর ক্লাস। ঠিক আছে, তো এই ক্লাস থেকে আমরা কিভাবে বেনিফিটেড হব, ফার্স্ট ক্লাসে বলেছি। এখান থেকে আমরা দেখো প্রথমত জানতে পারবো যে কি করে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হয়। তাছাড়া আর কি কি হবে, আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটার ডেভেলপমেন্ট হবে, সেটার গ্রোথ হবে। কিভাবে, এখান থেকে এই ক্লাসটা থেকে তোমরা দেখতে পাবে বাংলা এক্সপ্লেনেশন। ঠিক আছে, তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বাংলাতে কিভাবে সেটা আমরা আন্ডারস্ট্যান্ড করব, কিভাবে বুঝবো। ঠিক আছে, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। আর কি, আমাদের এখানে প্রায় 50টার কাছাকাছি ভোকাবুলারিজ থাকবে। ঠিক আছে, আচ্ছা, 50টা না হলেও 30+ ভোকাবুলারিজ এখানে থাকবে। আগের ক্লাসগুলোতেও আমি ঠিক এতগুলো করেই ভোকাবুলারিজ দিয়েছি, তোমরা দেখতে পারো। তাহলে আমরা আমাদের যে কম্পিটিটিভ এক্সাম বা কোনো কিছু লেখার জন্য ডেসক্রিপটিভের জন্য আমাদের ভোকাবুলারি দরকার, সেটা আলাদা করে পড়ার দরকার নেই, এখান থেকে তোমাদের হয়ে যাচ্ছে। ভোকাবুলারিজগুলো কি থাকবে, সেখানে বাংলা মানে থাকবে। আচ্ছা, আর কি থাকবে, প্রত্যেকটা ভোকাবুলারি, প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিমস, অ্যান্টোনিমস থাকবে, এবং সেই ওয়ার্ড রিলেটেড কি কি ইডিয়ামস হতে পারে সেখান থেকে। ওকে, সেই ইডিয়ামসগুলোও দেওয়া থাকবে। তাহলে চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো, আজকে যে ক্লাসটা, সেখানে ইন্ডিয়া এবং চায়না এই দুটো দেশের ভিতরে একটা টক শুরু হচ্ছে, মানে একটা আলোচনা শুরু হচ্ছে, যাতে এই দুটো দেশের ভিতরে যে সমস্ত এক্সচেঞ্জ হওয়া প্রয়োজন, ঠিক আছে, এই দুটো দেশের ভিতরে সম্পর্ক যাতে ভালো হয়, সেটা নিয়ে একটা ইন্টারন্যাশনাল লেভেলের, অফিসিয়াল লেভেলের যে আলোচনা, সেই আলোচনা নিয়ে আজকের রিপোর্টটা। তাহলে দেখো, এখানে টাইটেলটা আগে বুঝতে হবে যে আমি টাইটেল কিভাবে করব। ঠিক আছে, টাইটেলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কিছু কি ওয়ার্ড আমাকে এখানে ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আমি বোঝাতে পারি যে পুরো আমার রিপোর্টটা কোন বিষয় নিয়ে হতে চলেছে। তাহলে দেখো, এখানে সুন্দর একটা টাইটেল, ইন্ডিয়া চায়না। ইন্ডিয়া চায়না দুটো দেশ কি করতে চলেছে, টু রেজিউম। ঠিক আছে, পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছে, টু রেজিউম ডিরেক্ট ফ্লাইটস। কি হবে, ইন্ডিয়া থেকে ডিরেক্ট চায়নাতে ফ্লাইট যাবে, আবার চায়না থেকে ইন্ডিয়াতে ফ্লাইট আসবে, এবং এরা কি করবে, একে অপরে ইস্যু ভিসাস, ভিসা নিয়ে ইন্ডিয়া থেকে চায়না যেতে পারবে, চায়না থেকে ইন্ডিয়া যেতে পারবে। মানে আবার দুটো দেশের ভিতরে সম্পর্ক, যেটা যে রিলেশন, ইন্টারন্যাশনাল যে রিলেশন, সেই রিলেশনটা আবার ঠিক করার একটা প্রস্তুতি, একটা আলোচনা চলছে। তার মানে এটা থেকে পুরো বোঝা গেল। ওকে, তাহলে দেখো কিভাবে এই টাইটেলটা লিখেছে। টাইটেল লেখার এই যে প্যাটার্নগুলো, এগুলো কিন্তু তোমরা এখান থেকে শিখে নাও। এখানে কি করেছে, কি টার্ম, কি ওয়ার্ড ইউজ করেছে, কোন দুটো দেশ, ইন্ডিয়া চায়না, কি করতে চলেছে, রেজিউম ডিরেক্ট ফ্লাইটস অ্যান্ড ইস্যু ভিসাস। এখানে কিন্তু ডিরেক্ট বলেনি যে দে আর গোয়িং টু ডেভেলপ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এরকম কিন্তু বলেনি। কি করেছে, ডিরেক্ট ফ্লাইট অ্যান্ড ইস্যু ভিসা। তার মানে কি, তার মানে এদের যে দুদেশের যে সম্পর্ক, সেটাকে আবার রেজিউম করার চেষ্টা করছে। ওকে, এই যে টাইটেলটা, একটা সুন্দর একটা টাইটেল, এইভাবে কিন্তু টাইটেল তোমাদের লিখতে হবে। এখানে কোনো মেন ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট এরকম স্ট্রাকচার দরকার নেই, কি ওয়ার্ডগুলো দিয়ে একটা সেন্স তোমাকে বোঝাতে হবে। চলো তাহলে দেখো কিভাবে শুরু হচ্ছে। 3 months after negotiating an end to the military standoff at the line of actual control, তার মানে 3 months after negotiating an end to the military standoff at the line of actual control, এলএসিতে ইন্ডিয়া এবং চায়না দুই দেশের সোলজারদের ভিতরে যে কনফ্লিক্ট তৈরি হয়েছিল, ঠিক আছে, সেই কনফ্লিক্টটার একটা নেগোসিয়েশনে আসা হয়েছিল ক মাস আগে, 3 মাস, 3 মাস আগে। এবং এই 3 মাস পরে কি হচ্ছে, ঠিক সেই 3 মাসের মাথায় ইন্ডিয়া এবং চায়না এগ্রিড টু, সম্মত হয়েছে, রাজি হয়েছে, ঠিক আছে, টু কংক্রিট মেজার্স টু রেজিউম ডিরেক্ট ফ্লাইটস, ভিসাস, a number of exchanges and the Manas Sarovar Jatra for pilgrims this summer. তাহলে দেখো, 3 months after negotiating an end, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা কি করেছে, কমা দিয়ে বাক্যের ফার্স্টেই এটা কিন্তু অনেক কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে এই ফ্রেজটার ভিতরে। ঠিক আছে, এবার এখানে সাবজেক্ট কোনটা, ইন্ডিয়া অ্যান্ড চায়না, এই দুটো হচ্ছে এটা সাবজেক্ট, ইন্ডিয়া অ্যান্ড চায়না।
এখানে মেন ভার্ব কোনটা? এগ্রিড। মেন ভার্ব হচ্ছে এগ্রিড, ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল পাস্ট টেন্সে লেখা, যেহেতু এটা রিপোর্ট করছে পাস্টের ঘটনা। টু কংক্রিট মেজার্স, কিছু কিছু পদক্ষেপ ঠিক করার জন্য, ঠিক আছে। তাহলে এটা এখানে ইনফিনিটিভ ইউজ করেছে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, টু প্লাস V1, এটা ভার্বের টু প্লাস কংক্রিট, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে কিছু কিছু মেজর, কিছু কিছু পদক্ষেপ নিতে চলেছে। কি? টু রেজিউম, কি জন্য? টু রেজিউম মানে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে। কি ফিরিয়ে নিয়ে আসতে? এবার এই টু রেজিউম, এগুলোর এইবার অবজেক্টগুলো পরপর বসা আছে। টু রেজিউম কি? ডিরেক্ট ফ্লাইটস, সরাসরি ফ্লাইটের ব্যবস্থা, ভিসার ব্যবস্থা, নাম্বার অফ এক্সচেঞ্জেস, তাছাড়া অন্যান্য যে এক্সচেঞ্জগুলো হয়, ঠিক আছে, যে ট্রেড হয়, যে ব্যবসা বাণিজ্য হয়, সেগুলো। অ্যান্ড দি মানসারোভার যাত্রা ফর পিলগ্রিমস দিস সামার, ঠিক আছে, যে আমাদের যে রিলিজিয়াস একটা পিলগ্রিমেজ যে যাত্রাটা হয়, ঠিক আছে, ধর্মীয় যে যাত্রা, সেটাকে আবার এই সামনে যে সামার আসছে, সেই সামার সিজনে এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, আবার রেজিউম করা দুটো দেশের ভিতরে। এবার দেখো, তাহলে এটা বুঝতে পারলে। দে অলসো এগ্রিড, তাহলে দে হচ্ছে এখানে সাবজেক্ট, অলসো এগ্রিড টু রেজিউম, তাহলে এগ্রিড এখানে মেন ভার্ব, টু রেজিউম আবার এটা হচ্ছে কি ইনফিনিটিভ। তারা কি হয়েছে? সম্মত হয়েছে ফিরিয়ে নিয়ে আসতে, রেজিউম করতে। কি? দি ডায়ালগ, তারা আলোচনা করবে, ঠিক আছে। কিসের উপর আলোচনা করবে? অন ট্রান্স বর্ডার রিভার্স অ্যান্ড শেয়ারিং অফ হাইড্রোলজিক্যাল ডাটা। যে ট্রান্স বর্ডার মানে চায়না থেকে চীন দেশে কিছু একটা একটা নদী চীন দেশেও আছে, সেই নদী ভারতেও আছে, মানে একটা নদীর ফ্লো চীন থেকে একদম ভারতবর্ষ অব্দি নদীর ফ্লো আছে, ঠিক আছে। এই যে ট্রান্স বর্ডার রিভার, তার সেই সেই রিভারের যে গতি, তার জল কিভাবে কি ব্যবহার হবে না হবে, দুটো দেশের ভিতরে সমঝোতার মাধ্যমে সেগুলো ইউজ করা হবে, সেটা হচ্ছে ট্রান্স বর্ডার রিভার্স ইস্যু। অ্যান্ড শেয়ারিং অফ হাইড্রোলজিক্যাল ডাটা, ওকে, অ্যান্ড ডাটা দ্যাট চায়না হ্যাজ উইথহেল্ড ফর ইয়ার্স। এই যে ডায়ালগটা, সেই ডায়ালগটা বন্ধ রেখেছিল, কারা বন্ধ রেখেছিল? চায়না। তাহলে দ্যাট, এটা হচ্ছে একটা ক্লজ, দ্যাট দিয়ে একটা ক্লজ এখানে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো মেন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে দে অলসো এগ্রিড টু রিজিউম দি ডায়ালগ অন ট্রান্স বর্ডার রিভার্স অ্যান্ড শেয়ারিং অফ দি হাইড্রোলজিক্যাল ডাটা, এটা হচ্ছে অবজেক্ট। এবার এই অবজেক্টটা সম্পর্কে কোনটা বলছে? দ্যাট চায়না হ্যাজ উইথহেল্ড ফর ইয়ার্স, এই যে আলোচনাটা, এই যে ডায়ালগটা, এটা চায়না বন্ধ রেখেছিল বেশ কিছু বছর, সেটা আবার ফিরিয়ে আসা হচ্ছে। তাহলে বুঝতে পারলে কিভাবে এটা করলো। দেখো, বোথ সাইডস হচ্ছে এখানে ভার্ভ, কমিটেড টু এটা হচ্ছে মেন ভার্ভ, এটা হচ্ছে কি মেন ভার্ভ। কমিটেড টু, কি জন্য কমিটেড? to marking the 75th year of establishment of ties with a number of celebratory events। আচ্ছা, তাহলে ইন্ডিয়া এবং চায়না দুজনেই স্থির করেছে একটা টু মার্কিং দি 75th ইয়ার, ইন্ডিয়া এবং চায়নার যে রিলেশন সেটাকে স্মরণ করে রাখার জন্য, ঠিক আছে, রিমার্কেবল করে রাখার জন্য। কিভাবে করবে এটাকে? স্টাবলিশমেন্ট অফ টাইজ মানে দুজনের ভিতরে যে সম্পর্ক, সেই সম্পর্কের 75 বছর যে পূর্ণ হচ্ছে, সেটাকে এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে কিংবা একটা সেলিব্রেটরি মুভমেন্টের মাধ্যমে এটা উদযাপন করা হবে। কিভাবে উদযাপন করা হবে? উইথ আ নাম্বার অফ সেলিব্রেটরি ইভেন্টস দিস ইয়ার, এই বছরে অনেক সেলিব্রেটরি ইভেন্ট, অনেক কিছু পালন করা হবে। As Chinese Foreign Minister Yang Zi called for an end, কারণ আমরা সহজেই বুঝতে পেরেছি যে চাইনিজ ফরেন মিনিস্টার, তার নাম কি? ইয়াং জি, called for an end, শেষ করতে চেয়েছে। কি শেষ করতে চেয়েছে? মিউচুয়াল সাসপিশন, একে অপরের প্রতি যে শত্রুতা মনোভাবাপন্ন যে সম্পর্ক, অ্যান্ড এস্ট্রেঞ্জমেন্ট, ঠিক আছে, এই যে একে অপরের সঙ্গে এলিয়েনেশন হয়ে থাকা, ঠিক আছে, যে ইন্ডিয়া চায়নার যে রিলেশন, বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সেটাকে বন্ধ করে রাখা। এই যে একটা কনফ্লিক্ট, ঠিক আছে, একটা দ্বন্দ্ব, হ্যাঁ, এই যে দ্বন্দ্বটা, সেটা শেষ করতে চেয়েছে কে? সেই সম্পর্কে বলেছে চাইনিজ ফরেন মিনিস্টার ইয়াং জি। ওকে, তাহলে এটা কিভাবে লিখলাম দেখো, একটা অ্যাজ, এই যে অ্যাজ, এটাকে আমরা একটা ক্লজ ব্যবহার করলাম,
অ্যাজ চাইনিজ ফরেন মিনিস্টার, এই যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজ, এই ক্লজটার কিন্তু সাবজেক্ট হচ্ছে চাইনিজ ফরেন মিনিস্টার, তার নাম কি? ইয়াং জি। আচ্ছা, এই ক্লজটার মেন ভার্ব হচ্ছে কল্ড ফর এন এন্ড, মানে শেষ করতে চাওয়া, ঠিক আছে, কল ফর এন এন্ড টু মিউচুয়াল সাসপিশন অ্যান্ড এস্ট্রেঞ্জমেন্ট বিটুইন টু কান্ট্রিজ, দুই দেশের ভিতরে যে কনফ্লিক্ট, যে স্ট্রেঞ্জমেন্ট অর মিউচুয়াল সাসপিশন, সেটা শেষ করার জন্য ডাক দিয়েছে কে? চাইনিজ ফরেন মিনিস্টার ইয়াং জি। দি ডিসিশনস অন রিভাইভিং ভেরিয়াস মেজার্স, তাহলে এই যে সিদ্ধান্ত নিয়েছে দুটো দেশ, দি ডিসিশনস অন রিভাইভিং ভেরিয়াস মেজার্স, ওকে, আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। রিভাইভ মানে করা, মানে কি? ফিরিয়ে নিয়ে আসা, হ্যাঁ। ভেরিয়াস মেজার্স, এই ওয়ার্ড টেকেন, ডিসিশন নেওয়া হয়েছে, ওয়ার্ড টেকেন, তাহলে এটা কোন টেন্সে, কোন ভয়েসে লেখা হলো? এটা প্যাসিভ ভয়েসে লেখা হলো, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে। কারণ কি? এখানে সাবজেক্ট হচ্ছে ডিসিশনস, ডিসিশনস হচ্ছে সাবজেক্ট। ডিসিশনের তাহলে কে নিয়েছে? তার ডুয়ারকে আমাদের এই ফরেন মিনিস্টাররা, এই দুটো দেশ, ওই জন্য এটা কিসে লেখা হলো? প্যাসিভ ভয়েসে। ওকে, ডিসিশন তো নিজে নিজে নিতে পারে না, কেউ একজন নেয়, ওই জন্য এটাকে প্যাসিভ ভয়েসে লেখা হলো। দি ডিসিশনস, এটা যেহেতু প্লুরাল, ওই জন্য এখানে আমি প্লুরাল ভার্ব ইউজ করলাম, ওয়ার, তারপরে ভার্বের মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। দি ডিসিশনস অন রিভাইভিং ভেরিয়াস মেজার্স ওয়ার টেকেন ডিউরিং আ মিটিং, কোন সময় নিয়ে হয়েছিল? একটা মিটিংয়ে, বিটুইন কাদের ভিতরে? মিটিংটা কাদের ভিতরে হয়েছিল? এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা সেন্টেন্সকে বড় করতে হয় প্রিপোজিশন দিয়ে। তাহলে ডিউরিং আ মিটিং, ডিউরিংটা একটা প্রিপোজিশন, এবার মিটিংটা কাদের ভিতরে হয়েছিল? আর একটা প্রিপোজিশন দিয়ে অ্যাড করছি, বিটুইন ফরেন সেক্রেটারি অ্যান্ড বিক্রম, ফরেন সেক্রেটারির নাম কি? বিক্রম মিস্ত্রি, অ্যান্ড চাইনিজ ভাইস ফরেন মিনিস্টার সুং উইদং। এবার দেখো, তারপরে আবার একটা প্রিপোজিশন দিয়ে যোগ করছি, কোথায় হয়েছিল? ইন বেজিং, বুঝতে পেরেছো? তাহলে কখন হয়েছিল মিটিং? ডিউরিং দিয়ে যোগ করলাম প্রিপোজিশন দিয়ে। মিটিংটা কাদের ভিতরে হয়েছিল? বিটুইন একটা প্রিপোজিশন দিয়ে আবার একটু বাড়িয়ে দিলাম সেন্টেন্সটা, ওকে। তারপরে দেখো কোথায় হয়েছিল? ইন, আবার একটা প্রিপোজিশন ইউজ করলাম বেজিং। এইভাবে কিন্তু সেন্টেন্স প্রিপোজিশন দিয়ে আস্তে আস্তে বড় করতে হয়, ইনফরমেশন ওই একটা সেন্টেন্সের ভিতরে ঢোকাতে হয়। তার মানে প্রিপোজিশন কিন্তু একটা অনেক বড় একটা পার্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপোজিশন অনেক বড় একটা পার্ট, এটা কিন্তু ভালো করে আমাদের শেখা দরকার। চলো দেখো, as agreed between Prime Minister Narendra Modi and President Xi Jinping at their meeting in Kazan in October, the two sides reviewed the state of India China bilateral relations comprehensively and agreed to take certain people-centric steps to stabilize and rebuild ties. The Ministry of External Affairs said, announcing that the technical officials and relevant mechanisms would now meet to take forward plans to resume direct flights between India and China, the Manasarovar pilgrimage in the summer of 2025. অনেক বড় একটা সেন্টেন্স, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। দেখো কিভাবে হলো। প্রথমে এখানে কি করেছে? একটা কোটেশন, মানে কারো কথা এখানে ঢুকিয়ে দিয়েছে, কোনো অফিসিয়ালসের, ঠিক আছে। তাহলে কোটেশনটা কিভাবে শুরু হয়েছে? একটা সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে, অ্যাজ দিয়ে শুরু হয়েছে। অ্যাজ এগ্রিড বিটুইন, মানে যেটা সম্মত হয়েছিল, ঠিক আছে। কাদের ভিতরে সম্মতি? এগ্রিমেন্টটা কাদের ভিতরে হয়েছিল? প্রিপোজিশন দিয়ে যোগ করে দিল, বিটুইন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অ্যাট দেয়ার মিটিং। কোথায় হয়েছিল? আবার দেখো প্রিপোজিশন যোগ হচ্ছে অ্যাট দেয়ার মিটিং, কোথায়? ইন কাজান, ইন অক্টোবর, ঠিক আছে। অক্টোবরে কাজানে যে মিটিং হয়েছিল সেখানে। দি টু সাইডস রিভিউড, কি হয়েছিল সেখানে? দুটো সাইড এই বিষয়টা নিয়ে রিভিউ করেছিল, মানে পর্যালোচনা করেছিলেন। দি স্টেট অফ ইন্ডিয়া চায়না বাইলেটারাল রিলেশনশিপস, ইন্ডিয়া এবং চায়নার যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, ঠিক আছে, সেই সম্পর্কটাকে কম্প্রিহেন্সিভলি এগ্রিড টু টেক সার্টেন পিপল সেন্ট্রিক স্টেপস, কিছু স্টেপ এরা নেবে দুটো দেশ, যাতে সাধারণ জনগণের কি হয়? উন্নতি হয়, তাদের কল্যাণে আসে। টু স্টেবিলাইজ মানে সেটাকে আবার ঠিকঠাক করা, সম্পর্কটাকে আবার পুনর্নির্মাণ করা,
ঠিক আছে, সম্পর্কটা আবার আবার আগের জায়গায় নিয়ে নিয়ে আসা, টু স্টেবিলাইজ অ্যান্ড রিবিল্ড টাইজ, আবার সম্পর্কটাকে রিবিল্ড করা, ঠিক আছে, সম্পর্কটাকে আবার আগের জায়গায় নিয়ে আসা। দি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল, তাহলে এটা আমরা এই যে কোটেশনের ভিতরে আছে, এটা কার কোটেশন, মানে কোথা থেকে জানতে পারলাম এই বিষয়টা, দেখো তারপরে বলে দিয়েছে কমা দিয়ে, দি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেট, আমাদের দেশের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে তারা কিন্তু এটা বলেছে, ওই জন্য এটা কোটেশনের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম। এইভাবে কিন্তু একটা রিপোর্ট তোমাকে লিখতে হবে। কি বলেছে তারা, অ্যানাউন্সিং, মানে তারা ঘোষণা করে, কি ঘোষণা করেছিল, এই জন্য অ্যানাউন্সিং, এটা পার্টিসিপেল ইউজ করে দিলাম, ঠিক আছে, ইউজ করলাম পার্টিসিপেল। অ্যানাউন্সিং দ্যাট টেকনিক্যাল অফিসিয়ালস, কি করেছিল, টেকনিক্যাল অফিসিয়ালস মানে এই ডিপার্টমেন্টে তোমার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যে সমস্ত অফিসিয়ালসরা, যে সমস্ত উচ্চপদস্থ কর্তারা আছেন, হ্যাঁ, এই বিষয় নিয়ে যারা আলোচনা করেন, তারা এই বিষয় নিয়ে কি করছে, আলোচনা করছে, ঠিক আছে, তাদের এই বিষয়টা তাদের আওতায়, তারা বিষয়টা নিয়ে ভাবছে, কথাবার্তা বলছে দুটো দেশের। অ্যান্ড রিলেভেন্ট মেকানিজমস কি, আর অফিসিয়াল যে সমস্ত প্রসেস আছে, ঠিক আছে, অফিসিয়াল যে সমস্ত প্রসেস আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। উড নাও মিট টু টেক ফরওয়ার্ড প্ল্যানস, তারা এক জায়গায় বসবে এবং অনেক পরিকল্পনাগুলো নেওয়া হবে। কিসের পরিকল্পনা, টু রেজিউম, আবার সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, রিভাইভ করার জন্য, ডিরেক্ট ফ্লাইটস, কি করবে, যাতে ডিরেক্ট ফ্লাইটস বিটুইন ইন্ডিয়া এন্ড চায়না শুরু হয়, তার ফলে কি হবে, দুটো দেশ থেকে যদি ইন্ডিয়া ফ্লাইট যদি শুরু হয় তাহলে দুটো দেশের সম্পর্কটা আবার ভালো হবে, ঠিক আছে, ইন্ডিয়ার লোক চায়নাতে যাবে, চায়নার লোক ইন্ডিয়াতে আসবে, তাহলে একটা তোমার কমিউনিকেশন তৈরি হবে, একটা থট এক্সচেঞ্জ হবে, তারপরে সম্পর্কটা আবার ইন্ডিয়া এবং চায়নার যে রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, সেটা আবার রিভিল্ড হবে, টাইজটা আরও স্ট্রং হবে। আর কি, তাছাড়া দি মানসারভার পিলগ্রিমেজ, এটাকেও স্টার্ট করতে হবে ইন দি সামার অফ 2025, এই বছরে সামারে যে পিলগ্রিমেজ হবে সেটাতে দুদেশ অংশগ্রহণ করবে। ইট সেড the India and China expert level mechanism would discuss resumption of provision of hydrological data, শুধুমাত্র এই দুটো বিষয় নাই, তাছাড়া দুই দেশের এক্সপার্টরা তাদের যে, দেখো তাদের যে প্রভিন্সিয়াল ডাটা, হাইড্রোলজিক্যাল ডাটা, ঠিক আছে, সেই নিয়ে আলোচনা করবে, দুই দেশের ভিতরে যে রিভার, যে জলবন্টন, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করবে। অ্যান্ড আদার কোঅপারেশন পার্টেইনিং টু ট্রান্স বর্ডার রিভার্স, ঠিক আছে, যেটা আমি বললাম, দুটো দেশের ভিতরে যে রিভার আছে সেই রিভারগুলো জলবন্টন, সেগুলো নিয়ে কি করা যায়, সেখানে কি প্ল্যান আরো বানানো যায় যাতে দুটো দেশই লাভবান হবে, সেই নিয়ে আলোচনা করা। while the two sides would facilitate people to people exchanges including media and think tank interactions, যা এবং এই প্ল্যানের ভিতরে কি থাকবে, দুটো দেশেই ফেসিলিটেট মানে সুযোগ সুবিধা এখানে একটা করে দেবে, কি, যাতে দুটো দেশের যারা থিঙ্ক ট্যাঙ্ক মানে যারা এক্সপার্ট আছে, যারা বিশেষজ্ঞ আছে, তারা একে অপরের সঙ্গে মত বিনিময় করবে এবং এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে যাতে দুটো দেশ যাতে লাভবান হতে পারে, ঠিক আছে। এবার দেখো, রিপোর্টস অ্যাবাউট দি কনস্ট্রাকশন অফ হাইড্রো পাওয়ার প্রজেক্ট অন দি ব্রহ্মপুত্র রিভারে একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট করার একটা প্ল্যান থাকবে ইন সাউথ তিবেত হ্যাভ রেইজড কনসার্ন ইন নিউ দিল্লি, ঠিক আছে, যে ব্রহ্মপুত্র রিভারে হাইড্রো প্রজেক্ট যে বানানোর যে প্ল্যান, সেটা কিন্তু নিউ দিল্লি মানে ভারতের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার সেটা নিয়ে কি হবে সেগুলো আলোচনা করা হবে। দেখো তাহলে দি অফিসিয়ালস অলসো হেল্ড আ ডিসকাশন, তাছাড়া যে সমস্ত কর্মকর্তারা আছেন, অথরিটি আছেন, তারা অলসো হেল্ড আ ডিসকাশন, তারা এই বিষয় নিয়ে একটা আলোচনা করেছিল, ঠিক আছে, অন ইকোনমিক অ্যান্ড ট্রেড এরিয়াস। আর কি কি বিষয় আলোচনা করেছে, ইকোনমি এবং ট্রেড এরিয়াস নিয়ে। তাহলে অফিসিয়ালস এখানে সাবজেক্ট, একটা সহজ সেন্টেন্স, হেল্ড আ ডিসকাশনস একটা আলোচনা করেছিলেন অন ইকোনমিক অ্যান্ড ট্রেড এরিয়াস। দিস ইজ সিগনিফিকেন্ট অ্যাজ, এটা কেন সিগনিফিকেন্ট, দিস ইজ সিগনিফিকেন্ট অ্যাজ, এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ শুরু হয়েছে, অ্যাজ ডিসপাইট রেকর্ড ট্রেড লেভেলস ইন্ডিয়া অ্যান্ড চায়না হ্যাভ বিন
levying restrictions on each other amidst LAC tension. তাহলে ডিসপাইট রেকর্ড ট্রেড লেভেলস ইন্ডিয়া চায়নার ভিতরে যদিও দেখো ডিসপাইট মানে সত্ত্বেও রেকর্ড ট্রেড লেভেলস দুজনের ভিতরে যদিও ব্যবসা বাণিজ্যটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু ইন্ডিয়া চায়না হ্যাভ বিন লেভাইং রেস্ট্রিকশনস অন ইচ আদার অ্যামিডস দি এলএসি টেনশনস। এবং যে সীমান্তে ইন্ডিয়া এবং চায়নার সীমান্তে যে টেনশনটা শুরু হয়েছিল, যে উত্তেজনাটা শুরু হয়েছিল, সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য দুজন কিন্তু বদ্ধপরিকর। এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। ওকে, দেখো while China had complained, চায়না যে কমপ্লেনটা করেছিল, অভিযোগ করেছিল about the need for a level playing field for over India's decision in 2020 to require Home Ministry clearance for investment from China and other land border countries, denial of business visas as well as raids on Chinese telecom companies. India has been worried about Chinese restrictions on pharmaceutical ingredients, high technology exports and transfer to India, as well as withholding critical equipment like tunnel boring machines এগুলো। তাহলে দেখো এটা অনেক বড় একটা সেন্টেন্স, বুঝে নাও। যখন চায়না হ্যাড কমপ্লেন্ড অ্যাবাউট দি নিড ফর আ লেভেল প্লেইং ফিল্ড ওভার ইন্ডিয়াস ডিসিশন ইন 2020, মানে চায়না কমপ্লেন করেছিল ইন্ডিয়ার উপরে, ঠিক আছে, যে ইন্ডিয়া এই সমস্ত বিষয়গুলো করছে যেগুলো এগেনস্ট চায়নার এগেনস্টে যায়, ঠিক আছে। সেটা কোন সময় করেছিল? 2020-তে। ওকে, এবার টু রিকোয়ার হোম মিনিস্ট্রি ক্লিয়ারেন্স ফর ইনভেস্টমেন্ট ফ্রম চায়না, এটা এবার চায়নার যে হোম মিনিস্ট্রি সেটা ইন্ডিয়া ক্লিয়ারেন্স চেয়েছিল চায়নার হোম মিনিস্ট্রির কাছ থেকে, যে কেন এগুলো করা হচ্ছে। চায়না ইন্ডিয়ার বর্ডারে অনেক কিছু নানা রকম কনফ্লিক্ট শুরু করেছিল এবং ইন্ডিয়া কিন্তু সেটা স্ট্রং পদক্ষেপ নিয়েছিল এবং জানতে চেয়েছিল চাইনিজ হোম মিনিস্ট্রির কাছে যে এগুলো কেন হচ্ছে। আদার ল্যান্ড বর্ডার কান্ট্রিজ, ডিনিয়াল অফ বিজনেস ভিসাস, এবং ওই সময় চায়না নানা রকম রেস্ট্রিকশন নিয়ে এসেছিল, ঠিক আছে। সেই রেস্ট্রিকশনগুলো কিসের উপরে? চাইনিজ টেলিকম কোম্পানিজ, তাছাড়া যে সমস্ত বিজনেস ট্রেড, সেই সমস্ত বিষয়ের উপরে। ইন্ডিয়া হ্যাজ বিন ওরিড অ্যাবাউট চাইনিজ রেস্ট্রিকশনস, এবং চায়না যে রেস্ট্রিকশন ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টসের উপরে তোমার রেস্ট্রিকশন দিয়েছিল ইকুইপমেন্টের উপরে, সেই বিষয় নিয়ে কিন্তু ইন্ডিয়া চিন্তাতে ছিল। হাই টেকনোলজি এক্সপার্টস অ্যান্ড ট্রান্সফার টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ উইথ হোল্ডিং ক্রিটিক্যাল ইকুইপমেন্ট লাইক টানেল বোরিং মেশিনস, এই সমস্ত যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে, টানেল বোরিং মেশিন, এই সমস্ত বিষয়ের উপরে চায়না একটা নিষেধাজ্ঞা জারি করেছিল, ঠিক আছে। তো সেই বিষয়গুলো নিয়েও ইন্ডিয়া অত্যন্ত কনসার্নের একটা বিষয় দুটো দেশের ভিতরে, সেইগুলো নিয়েও আলোচনা হবে। ওকে, স্পেসিফিক কনসার্নস ইন দি ইকোনমিক অ্যান্ড ট্রেড এরিয়াস ওয়ার ডিসকাসড, বিশেষ করে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে সেটা কি? ইকোনমিক অ্যান্ড ট্রেড এরিয়াস ওয়ার ডিসকাসড উইথ আ ভিউ অফ রিজলভিং দিস ইস্যু। তাহলে এই যে রেস্ট্রিকশনগুলো আমরা দেখলাম, এই সমস্তগুলো ঘটে গিয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছিল, অলরেডি হয়ে গেছে। ওয়ার ডিসকাসড উইথ আ ভিউ টু রিজলভিং, উইথ আ ভিউ কি উদ্দেশ্য হয়েছে? টু রিজলভ করার জন্য দিস ইস্যুস অ্যান্ড প্রমোটিং লং টার্ম পলিসি ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রেডিক্টেবিলিটি, মানে সামনে লং টার্ম ট্রান্সপারেন্সি, যাতে একটা স্বচ্ছতা আসে, ঠিক আছে। দুটো দেশের ভিতরে যে সমস্ত কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টগুলো দূর করা, এবং যাতে এই কনফ্লিক্টটা, এই যে মীমাংসাটা, এগ্রিমেন্টটা যাতে অনেক দিন লং টার্ম একটা পলিসি যাতে হয়, সেই বিষয়টা খেয়াল রাখা। ওকে, দি MEA স্টেটমেন্ট অ্যাডেড উইদাউট গিভিং ফার্দার ডিটেলস, এর বেশি আর কিছু বলেনি, ঠিক আছে। MEA মিনিস্ট্রি, আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, সেটা তারা কিন্তু এটা জানিয়েছে। ওকে, এবার দেখো মিস্ট্রিজ ভিজিট, আমাদের যে ফরেন মিনিস্টার মিস্ট্রিজ ভিজিট which is understood to have been held on January 26-27 before the officials closure for the Chinese New Year, marks the resumption of the FM level bilateral dialogue mechanism and follows meetings between Mr. Modi and Mr.
Xing in October. Meetings between foreign minister, defense ministers, and special representatives indicating that India and China have now resumed all regular bilateral discourses. তাহলে এখানে বলছে দেখো Mr.'s visit which is understood to have been held on January 26-27, মানে যেটা তোমার এই সবেমাত্র হয়ে গেছে, ঠিক আছে, রিসেন্ট 26-27 ইন চাইনিজ ফরেন অফিসিয়ালস এবং আমাদের ফরেন মিনিস্টার মিস্টার মিস্ট্রিজ যে একটা আলোচনা হয়েছে, সেই আলোচনাতে সামনে কিছু কিছু মিটিং হবে, বাইলেটারাল টক হবে, সেগুলো পরপর এখানে বলে দিয়েছে, ঠিক আছে। সেখানে কি মিস্টার মোদি, মিস্টার জিনপিং অক্টোবরে একটা মিটিং হবে, তাছাড়া ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টারদের একটা মিটিং হবে। এইগুলো থেকে বোঝা যায় যে রিজিউমড অল রেগুলার বাইলেটারাল ডিসকোর্স, যে সমস্ত দ্বিপাক্ষিক আলোচনা সেইগুলো নিয়ে কিন্তু ইন্ডিয়া এবং চায়নার ভিতরে আলোচনা হয়েছে। তারপরে দেখো, during this meeting with Mr. Misri, Mr. Yang said the two sides should, এবার এই মিটিং এর সময় ইয়াং যে বিষয়টা নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে কোটেশনের ভিতরে দেখো দিয়ে দিয়েছে, seize the opportunity, এই যে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে, to move toward each other, ঠিক আছে, যাতে আমরা একে অপরের কাছে আসতে পারি, explore more substantive initiative, আমাদের গঠনমূলক পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে, and এবং commit themselves, আমাদের সংকল্পবদ্ধ হতে হবে, to mutual understanding, পারস্পরিক বোঝাপড়ার জন্য, mutual support, পারস্পরিক একে অপরকে সাপোর্ট করা, ঠিক আছে, and mutual achievement rather than mutual suspicion, rather than বরং আমাদের কি করা যাবে না, rather than মানে আমাদের এই সমস্ত কিছু এড়িয়ে চলতে হবে। কি এড়িয়ে চলতে হবে? একে অপরের প্রতি শত্রুভাবাপন্ন যে মানসিকতা, এস্ট্রেঞ্জমেন্ট অ্যান্ড ওয়ারিং ইচ আদার ডাউন, এবং একে অপরের যে ক্ষতি করা, ঠিক আছে, সেটা থেকে আমাদের যে কনফ্লিক্ট, আমাদের যে সাসপিশিয়ান একে অপরের প্রতি, এস্ট্রেঞ্জমেন্ট, হ্যাঁ, রাইভালরি, সেইগুলো কিন্তু আমাদের ভিতর থেকে সরাতে হবে। হি অ্যাডেড দ্যাট, তিনি আরো বলেন, ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, অফ চায়না ইন্ডিয়া টাইজ, চায়না ইন্ডিয়ার যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটাকে আরো ইমপ্রুভ করতে হবে, সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, was in their fundamental interest as well as for the global south or developing countries. ওকে, তাহলে ইন্ডিয়া চায়নার যে বায়োলেটারাল সম্পর্ক, এটা গ্লোবাল সাউথ এবং ডেভেলপিং কান্ট্রিজগুলোর জন্য অবশ্যই একটা ফান্ডামেন্টাল ইন্টারেস্ট। ইট অ্যাডেড that Mr. Misri had highlighted the relaunch of practical cooperation between them in several areas as a result of the October 21 detained and Modi-Xi meeting. Okay, তাহলে অক্টোবর 21-এ মোদি জিনপিং এর যে মিটিং এবং অন্যান্য অফিসিয়ালসদের যে মিটিং, সেটা কিন্তু অক্টোবরে হবে এবং দুটো দেশের ভিতরে সম্পর্ক যাতে আরো বাড়ানো যায় সে নিয়ে ডিসকাশন হবে। তাহলে এটা হচ্ছে তোমার একটা রিপোর্ট, যেটা দুটো দেশের ভিতরে যে টক, বাইলেটারাল যে রিলেশন, এই বিষয়ে কিভাবে একটা রিপোর্ট লিখতে হয় সেই সম্পর্কে একটা ধারণা কিন্তু এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে। তো চলো আমরা ইডিয়ামস কিছু ভোকাবুলারিজ দেখে নিই। দেখো এখানে বারবার ওয়ার্ডটা যেটা আমরা পড়েছি, রিজাম্পশন মানে কি, পুনরায় শুরু করা, মানে যে সম্পর্কটা সেটা আবার নতুন করে তৈরি হবে, পুনরায় শুরু করতে হবে। এর কি সিনোনিমস হচ্ছে রিস্টার্ট, রিনিউয়াল, কন্টিনিউয়েশন। আচ্ছা, আমি শুধু এগুলো একবার বলে দেবো ইডিয়ামগুলো, এখান থেকে কি কি ইডিয়াম হতে পারে। ব্যাক টু দি ড্রয়িং বোর্ড মানে পুনরায় শুরু করা, ব্যাক টু দি ড্রয়িং বোর্ড। পিক আপ ওয়ার ওয়ান লেফট অফ, ঠিক আছে, পুনরায় শুরু করা। এস্ট্রেঞ্জমেন্ট মানে বিচ্ছিন্নতা, বিবাদ যেটা, এলিয়েনেশন, সেপারেশন, এটা থেকে হতে পারে বার্ন ব্রিজেস সম্পর্ক নষ্ট করা। পার্ট ওয়েজ পৃথক হওয়া। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা। আচ্ছা, রোড টু স্যালভেশন, গো টু দি এক্সট্রা মাইল। মিউচুয়াল মানে পারস্পরিক সম্পর্ক, সেটা কি সিনোনিমস রেসিপ্রোকাল, শেয়ার্ড, কমন ইন্টারেস্ট যেগুলো। সি আই টু আই মানে সম্পূর্ণ একমত হওয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো সি আই টু আই মানে সম্পূর্ণ একমত হওয়া। মিট হাফ ওয়ে মানে সমঝোতায় পৌঁছানো, মিট হাফ ওয়ে। এবার দেখো ট্রান্সপারেন্সি মানে কি, স্বচ্ছতা। এর ইডিয়াম কি হতে পারে, লে ওয়ান্স কার্ডস অন দি টেবিল,
ওকে। আচ্ছা, ক্লিয়ার অ্যাজ ডে লাইট মানে নিয়ার বাই ইডিয়াম এখান থেকে কি কি হতে পারে? হাইড্রোলজিক্যাল মানে জলবিদ্যুৎ সম্পর্কিত। হাইড্রোলজিক্যাল ওয়াটার দিয়ে কি কি ইডিয়ামস হতে পারে? ওয়াটার আন্ডার দি ব্রিজ, অতীতের ঘটনাগুলো ভুলে যাওয়া। ওয়াটার আন্ডার দি ব্রিজ, কিপ ওয়ান্স হেড অ্যাবাভ ওয়াটার, সংকট এড়িয়ে চলা। ডায়ালগ মানে আলোচনা করা, এখান থেকে কি হতে পারে? টেবিল টক্স, আলোচনা শুরু করা, ইডিয়াম। ব্রেক দি আইস, আলোচনা শুরু করা, ঠিক আছে, কোনো ঝামেলা মিটিয়ে নেওয়া, সেটা হচ্ছে ব্রেক দি আইস। দেখো, ডিটেন্ট মানে উত্তেজনা প্রশমন। রিকনসিলিয়েশন অ্যাকর্ড, সমঝোতা। এখান থেকে কি কি নিয়ার বাই ইডিয়াম হতে পারে? বাড়ি দি হ্যাসেট, শত্রুতা বলে মীমাংসা করা, বাড়ি দি হ্যাসেট। মেক পিস উইথ। তাহলে দেখো, কমিটমেন্ট মানে কি? অঙ্গীকার। কমিটমেন্ট মানে অঙ্গীকার করা। এখানে কি কি হতে পারে? স্টিক টু ওয়ানস গানস, স্টিক টু ওয়ান গানস, ক্রস মাই হার্ট, অঙ্গীকার করা। সাসপেনশন মানে স্থগিতাদেশ। ওকে, হল্ট, পজ, ইন্টারাপশন। এখান থেকে নিয়ার বাই ইডিয়াম কি হতে পারে? পুট অন হোল্ড, স্থগিত রাখা। স্টপ ইন ওয়ানস ট্র্যাকস, অপ্রত্যাশিতভাবে থেমে যাওয়া। কম্প্রিহেন্সিভ মানে বিস্তৃত। এক্সটেন্সিভ, ইনক্লুসিভ। টু, এখানে ইডিয়াম কি হতে পারে? কভার অল দি বেসেস, সব কিছু বিবেচনায় নেওয়া। লিভ নো স্টোন আনটার্নড, এটাও ইম্পর্টেন্ট এই ইডিয়ামটা, মানে কোনো কিছু বাদ না রাখা। লিভ নো স্টোন আনটার্নড। মেকানিজম মানে কি? পদ্ধতি। এখানে ইডিয়াম কি হতে পারে? গ্রিজ দি হুইলস, প্রক্রিয়াকে সহজ করা। এ ওয়েল ওয়েল্ড মেশিন। আচ্ছা দেখো, এবার দেখো ফেসিলিটেট, এবার কি আছে? ফেসিলিটেট মানে সহজতর করা। পেভ দি ওয়ে, ওকে, পথ সহজ করা। মেক থিংস ইজিয়ার, সহজতর করা। এবার দেখো কনসার্ন মানে উদ্বিগ্ন বা চিন্তা। রেইজ আইব্রোজ মানে চিন্তা। হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, অন্য বড় সমস্যায় মনোযোগ দেওয়া। হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। ওকে, এই ডিএমটা দেখে নাও, হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। আচ্ছা, ডায়ালগ আলোচনা করা। ব্রেক দি আইস, এই দেখো আলোচনা শুরু করা, এর আগে পড়লাম। টেবিল টক্স। এস্ট্রেঞ্জমেন্ট মানে বিচ্ছিন্নতা। বার্ন বার্ন ব্রিজেস, এটাও আগে পড়লাম। পার্ট ওয়েজ। চলো, আচ্ছা এবার আমরা কয়েকটা ইডিয়াম দেখে নেব। দেখো এখান থেকে কি কি ইডিয়ামগুলো আমরা পেলাম। একটা হচ্ছে দেখো ব্রেক দি আইস পড়েছি, আরেকবার দেখে নাও। ব্রেক দি আইস মানে টু ইনিশিয়েট আ কনভারসেশন অর ক্রিয়েট রিল্যাক্সড অ্যাটমসফিয়ার। রেইজ কনসার্নস মানে কি? উদ্বেগ প্রকাশ করা। লিভ প্লেইং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। আ ফেয়ার সিচুয়েশন ওয়্যার এভরিওয়ান হ্যাজ ইকুয়াল অপরচুনিটিস, একে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড। ওকে, টার্ন দি টাইড, পরিস্থিতি পরিবর্তন করা, ঠিক আছে, টু চেঞ্জ দি কোর্স অফ ইভেন্টস। আচ্ছা, লে ওয়ান্স কার্ডস অন দি টেবিল মানে নিজের অভিপ্রায় বা অনুভূতি প্রকাশ করা। লে ওয়ান্স কার্ডস অন দি টেবিল, আমি কি মনে ভাবছি না ভাবছি সেটা প্রকাশ করা। পেভ দি ওয়ে মানে কোনো কিছু করার জন্য পথ প্রশস্ত করা, কোনো কিছু শুরু করা। পেভ দি ওয়ে। বার্ন ব্রিজেস, সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করা। বার্ন দি ব্রিজেস। বাড়ি দি হেসেট মানে কি? শত্রুতা ভুলে শান্তি স্থাপন করা, সেটা হচ্ছে বাড়ি দি হেসেট। টু মেক পিস অ্যান্ড রিজলভ কনফ্লিক্টস। এবার কি আছে? সি আই টু আই মানে কারোর সাথে সম্পূর্ণ একমত হওয়া। সি আই টু আই, এটা মানে কিন্তু আই টু আই মানে যে সেখানে শত্রুতা মনোভাবনা সেটা নয়। সি আই টু আই মানে কারোর সাথে সম্পূর্ণ একমত হওয়া। টু এগ্রি কমপ্লিটলি উইথ সামওয়ান। এবার দেখো পোর ফুয়েল অন দি ফায়ার মানে সমস্যা বা উত্তেজনা আরো বাড়িয়ে দাও, বাংলায় যেটা আমরা বলি আগুনে ঘি ঢালা, ঠিক আছে। আচ্ছা, টু ওরসেন আ ডিফিকাল্ট অর টেন্স সিচুয়েশন মানে একটা কঠিন একটা সিচুয়েশনকে সেটা আরো খারাপ করা। পার্ট ওয়েজ মানে পৃথক হওয়া। টু সেপারেট অর লিভ ইচ আদার। কিপ দি বল রোলিং মানে কোনো একটা কাজ সেটাকে চালিয়ে যাওয়া, ঠিক আছে, কোনো একটা কাজ সেটা চালিয়ে যাওয়া, বন্ধ না করা। কিপ দি বল রোলিং। ওকে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড মানে পারস্পরিক বোঝাপড়া। স্টিক টু ওয়ান্স গানস মানে নিজের সিদ্ধান্তে সে একমত থাকবে। স্টিক টু ওয়ান্স গানস এটা। ব্যাক টু দি ড্রয়িং বোর্ড। টু স্টার্ট ওভার আ প্ল্যান সামথিং এগেন। ব্যাক টু দি ড্রয়িং বোর্ড মানে একটা কাজ সেটা আবার নতুন করে শুরু করা। তাহলে এই ধরনের ইডিয়ামগুলো কিন্তু আমরা এই রিপোর্টে পেলাম, ঠিক আছে। তাহলে আজকের যে ক্লাসটা, আমাদের ক্লাস আজকে এত দূর। তোমরা এরকমভাবে প্রতিদিনই নিউজ রিপোর্ট এডিটোরিয়াল এখানে পাবে, তার জন্য অবশ্যই এটা তোমরা সাবস্ক্রাইব করবে। দেখো যদি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো তাহলে অনেক কিছু এখানে শিখতে পারবে। সময় খুব কম, ওই জন্য আমাকে অনেক কিছু তাড়াতাড়ি বলে যেতে হয়,
বুঝতে পারলে? তবে যদি রেগুলার তোমরা ক্লাসটা করো, এখানে তোমরা বেনিফিটেড নানাভাবেই হবে। এখানে তোমরা দেখো অনেক ইডিয়ামস, ভোকাবুলারি জানতে পারছো, সেন্টেন্স স্ট্রাকচার জানতে পারছো, রিপোর্ট একটা কি করে লিখতে হয় সেটাও জানতে পারছো। ঠিক আছে, তাহলে দেখো তোমরা যদি তোমাদের ভালো লাগে তো লাইক দিয়ে দিও, ঠিক আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি পারো শেয়ার করে দিও। থ্যাংক ইউ।